নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে কুমকুম কুমারীর গুপ্তকথা। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প কুমকুম কুমারীর গুপ্তকথা। ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ কই? ডাক না তাকে, খাবে কখন? রাত কি হয়নি? জ্যৈষ্ঠ মাস, পল্লীগ্রামের রাত্রি এক প্রহর অতীত হইয়াছে। কর্তাদের এবং বাড়ির অন্যান্য পুরুষগণের আহার সমাপ্ত হইয়াছে। রান্নাঘরে বসিয়া বড় গিন্নি হরি নামের মালা ফিরাইতে ফিরাইতে ওই কথাগুলি বলিলেন। বড় মেয়ে সাবিত্রী বলিল, কোথায় পড়ে ঘুমুচ্ছি বোধ হয়। যা তো সুরি, খুঁজে তাকে উঠিয়ে নিয়ে আয়। সুরবালা গজর গজর করিতে করিতে ছোট বউকে খুঁজিতে গেল। একতলা, দোতলা, তিনতলার ঘরে ঘরে, বারান্দায় বারান্দায়, নানা সম্ভব অসম্ভব স্থানে সুরবালা ছোট বউকে খুঁজিয়া বেড়াইল, কিন্তু কোথাও তাহাকে দেখিতে পাইলে না। অবশেষে ছাদের সিঁড়িতে উঠিল। ছাদ অন্ধকার। দ্বারের নিকট দাঁড়াইয়া সভয়ে অনুচ্চ কণ্ঠে হাঁকিল, ছোট বউ, ও ছোট বউ, কুমি, ও কুমিল, পোড়ার মুখী হতভাগী বাঁদরি, কই এখানেও তো দেখছি নে। বলিয়া নিচে নামিয়া গিয়া ছোট বউয়ের অপ্রাপ্তি সংবাদ সকলকে জানাইল। শুনিয়া গৃহিণীরা বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিলেন। মেজগিন্নি কুমি বা কুমকুম কুমারী যাহার পুত্রবধূ নিজে গিয়া বাড়িময় অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু কোথাও তাহাকে পাইলেন না। বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হইল, কিন্তু সন্ধ্যার পর ছোট বউকে দেখিয়াছে এমন কথা কেহই বলিল না। তখন বড়গিন্নি বলিলেন, ও মা, এ কি সর্বনাশ হল! আমার যে বুক কাঁপছে। বধূদের কন্যাদের মুখ শুকাইয়া গেল। গৃহিণীদের মনে একটা ঘোর আশঙ্কার ছায়া পড়িল। একজন উঠানের চারিদিকে ঘুরিয়া আসিয়া বলিল, সদর দরজা, দুই খিড়কি দরজা সবই তো বন্ধ। ছোট গিন্নি বলিলেন, রাত 10টা বাজে, দরজা বন্ধ হবে না? সন্ধ্যার সময় তো সব দরজাই খোলা ছিল, তখন থেকেই তো সে বাড়িতে নেই। কর্তারা আহার আনতে তখন নিজ নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন। বয়স্ক পুত্রগণ কেহ বা শয়ন করিয়াছে, কেহ কেহ বা বৈঠকখানা ঘরে বসিয়া বন্ধু বান্ধব সহ তখনও তাসপাশা চালাইতেছে। গৃহিণীরা স্থির করিলেন কর্তাদের খবর দেওয়া উচিত। বড়গিন্নি তখন হরিনামের মালা হস্তে দ্বিতলের স্বীয় শয়নকক্ষ অভিমুখে প্রস্থান করিলেন। এই ছোট বউয়ের নাম কুমকুম কুমারী। বয়স এখন 16 বৎসর। আজ 3 বৎসর সে শ্বশুর ঘর করিতেছে। পিতার নাম হারাধন বসু। পার্শ্ববর্তী গ্রামে তিনি একজন সম্পন্ন গৃহস্থ। এইটি তাহার একমাত্র কন্যা। বাপ আদর করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কুমকুম কুমারী, কিন্তু গোড়াতেই যাহার কু, মাঝেও কু, সে কি কখনো সু হইতে পারে? এই কারণেই হোক অথবা জন্ম নক্ষত্রের ফলেই হোক, বাল্যকালেই কুমকুম অত্যন্ত দুষ্ট ও দুর্দমনীয় হইয়া উঠিয়াছিল। পাড়ার পুকুরে ছিপ হাতে করিয়া সে মাছ ধরিতে ভালোবাসিত। ভাইয়ের ঘুড়ি লাটাই লইয়া ছাদে উঠিয়া ঘুড়ি উড়াইত। প্রতিবেশীদের বাগানে বেড়া ভাঙিয়া ঢুকিয়া স্বচ্ছন্দে গাছে উঠিয়া ফল চুরি করিয়া খাইত। এই সকল কারণে পিতামাতার নিকট কুমকুমকে সময় সময় প্রহারও খাইতে হইত কম নয়। এমনকি তার নামে পাড়ায় এই ছড়াই প্রচলিত হইয়া উঠিয়াছিল, কুমকুম তোর পিঠে দুম দুম। একদিন এক সমবয়সী বালক কুমকুমের সহিত বিবাদ করিয়া উপরিউক্ত ছড়াটি বলিতে বলিতে এবং হস্ত দ্বারা দুমদুমের ইঙ্গিত করিতে করিতে তাহাকে খেপাইতে থাকে। কুমকুম ছুটিয়া গিয়া তাহার গলা ধরিয়া খুব খানিকটা ঝাঁকানি দিয়া তাহাকে এমন ধাক্কা মারিয়াছিল যে
ছেলেটা টাল খাইয়া পড়িয়া যায় এবং তাহার নাক হইতে ঝরঝর করিয়া রক্ত ঝরিতে থাকে। এই সকল ব্যাপার দেখিয়া শুনিয়া গ্রামের প্রবীণেরা কুমকুম সম্বন্ধে যে সকল ভবিষ্যৎবাণী করিতেন তাহা সুরুচি সম্পন্ন নহে এবং সেগুলি কুমকুমের পিতা মাতার কর্ণে যে মধুর বর্ষণ করিত না, ইহাও নিঃসন্দেহে বলা যায়। পিতামাতার স্নেহ আদরে প্রতিপালিত হইয়া কুমকুম ওরফে কুমি ক্রমে 11 বর্ষে পদার্পণ করিল। তখন তাহার জন্য পাত্র অন্বেষণ আরম্ভ হইল। মেয়েটি দেখিতে শ্যামবর্ণ, তবে মুখশ্রী ভালো, চুল বেশ ঘন ও বড়, একমাত্র মেয়ে। বেশি দূরে বিবাহ দিতে পিতামাতার মন সরিল না। বৎসরখানেক খোঁজাখুঁজির পর একটি সুপাত্র মিলিল। পার্শ্ববর্তী গ্রামের যদুনাথ মিত্র মহাশয়ের পুত্র নির্মল কুমার। ছেলেটি গ্রাম্য বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তখন কলিকাতায় কলেজে এফএ পড়িতেছে। দেখিতে শুনিতেও ভালো। শুভ দিনে শুভ লগ্নে বিবাহ হইয়া গেল। কুমি কাঁদিতে কাঁদিতে পালকিতে চড়িয়া শ্বশুর বাড়ি গেল। কুমকুমের শ্বশুর বাড়ি বৃহৎ বাড়ি। বাড়ির পশ্চাতে প্রাচীর ঘেরা বৃহৎ বাগান, তাহার মধ্যে পুষ্করিণী ও বহু জাতীয় ফলবান বৃক্ষ। শ্বশুরেরা 3 ভাই, হরিনাথ, যদুনাথ ও কুমুদনাথ। 3 ভাই একত্রে আছেন, 3 গৃহিণী। তাহাদের প্রত্যেকের পুত্র, কন্যা, বধূ, নাতি নাতনি তো আছেই, তাহা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনেরও অভাব নাই। চাষবাসও বিস্তৃত পরিমাণে আছে। চাকর, কৃষাণ প্রভৃতির সংখ্যাও অল্প নহে। চাষের বলদ ও দোহাল গাই রাখিবার সুবিস্তৃত পাকা গোহাল বাড়িটির নির্মাণে যাহা ব্যয় হইয়াছিল, তাহাতে অনায়াসে একটি ছোটখাটো গৃহস্থ পরিবারের আবাসবাটি নির্মিত হইতে পারে। শ্বশুরবাড়িতে এই জনবহুলতা দেখিয়া কুমকুমের প্রাণ যেন হাঁপাইয়া উঠিল। বউ সাজিয়া ঘোমটা দিয়া চুপ করিয়া বসিয়া থাকাও তাহার পক্ষে বড়ই বিড়ম্বনা হইয়াছিল। তাই সে 3য় দিন বিকালে কাহাকেও কিছু না বলিয়া এক সুযোগ মতো শ্বশুরালয় হইতে চম্পট দিল। পথঘাট তাহার অপরিচিত নহে। প্রায় 1.5 ক্রোশ হাঁটিয়া সন্ধ্যার প্রাক্কালে পিতৃভবনে গিয়া উপস্থিত হইল। ঘরমাক্ত কলেবরে ধূলি ধূসরিত বসনে মেয়েকে এইভাবে গৃহে আসিতে দেখিয়া তাহার পিতা মাতা হাসিবেন কি কাঁদিবেন অথবা রাগই করিবেন, কিছুই স্থির করিতে পারিলেন না। বেহাই বাড়ির দুশ্চিন্তা দূরীকরণার্থে তৎক্ষণাৎ লোক ছুটাইয়া দিলেন। অপর একজন গরুর গাড়ি আনিতে গেল। স্বামী স্ত্রী উভয় মিলিয়ে কন্যা সঙ্গে লইয়া পুনরায় তাহাকে শ্বশুরবাড়ি পৌঁছাইয়া দিলেন। কুমকুমের পিতা তাহার শ্বশুরগণের নিকট ও মাতা অন্তঃপুরে গৃহিণীর কাছে অনুনয় বিনয় ও তোষামোদ করিয়া তাহাদের রাগ রোষ মিটাইয়া বাড়ি ফিরাইয়া আসিয়াছিলেন। সেই কুমকুম এখন 16 বছরের হইয়াছে। সেই এখন এ বাড়ির ছোট বউ পদবী লাভ করিয়াছে। বয়োবৃদ্ধির সঙ্গে তাহার দুষ্টামি অনেকটা কমিয়াছে বটে, কিন্তু এখনও সে আদর্শ হিন্দু কুলবধূ হইয়া উঠিতে পারে নাই। এই পাড়াতেই তাহার 2-3টি সখী আছে, তাহারা এই গ্রামেই থাকে। তাহাদের সঙ্গে কুমির বড় ভাব। তাহারা সর্বদাই এই বাড়িতে আসে। কুমকুমও মাঝে মাঝে শাশুড়ির বিনা অনুমতিতে তাহাদের বাড়ি বেড়াইতে যায়। এই জন্য তাহাকে যথেষ্ট বকুনি খাইতে হয়, কিন্তু কিছুতেই তাহার এ কু অভ্যাস দূর হইল না। বৈশাখের শেষে গ্রীষ্মের ছুটিতে কুমকুমের স্বামী নির্মল বাড়ি আসিল। কয়েকদিন পরে এই পাড়া বেড়ানো লইয়া নির্মল তাহাকে খুব বকিল। স্বামী স্ত্রীতে রীতিমতো ঝগড়া হইয়া গেল। নির্মলের এক বন্ধু তখন দার্জিলিংয়ে বায়ু পরিবর্তন করিতে গিয়াছিল। বাপ মার মত করিয়া রাগের ভরে নির্মল এই 2 সপ্তাহের জন্য দার্জিলিং চলিয়া গেল। ইহার 3টি দিন পরেই বাড়িতে এই বিষম বিভ্রাট। ছোট বউ কোথায় গেল? দ্বিতলে উঠিয়া স্বামী সাক্ষাৎ জন্য বড়গিন্নি দ্বারে গিয়া দাঁড়াইলেন। পালঙ্কের নিম্নে জলচৌকির উপর গুড়গুড়িতে তামাক সাজা রহিয়াছে। কলিকা হইতে অল্প অল্প ধূম উদ্গত হইতেছে, কিন্তু পালঙ্কে কেহ নাই। গৃহিণী দেখিলেন
সেই ঘরের কোণে একটি আমের ছুরির নিকট বড় কর্তা বসিয়া আছেন। তন্মধ্যস্থ আমগুলি বাহির করিয়া আলোয় ধরিয়া একে একে পরীক্ষা করিতেছেন এবং সুপক্কগুলি পৃথক করিয়া রাখিতেছেন। এই আম বড় কর্তার বড় যত্নের। গোহাল বাড়ির সংলগ্ন যে গাছটি আছে, এগুলি তাহারই ফল। বাগানের কোনো গাছের আম এগুলির তুল্য সুস্বাদু ও সুমিষ্ট নহে। এ আম গাছে কাহারও হাত দিবার পর্যন্ত হুকুম নাই। কর্তা স্বয়ং দাঁড়াইয়া থাকিয়া উপযুক্ত ফলগুলি পাড়াইয়া নিজ শয়নকক্ষে গুদামজাত করিয়া রাখেন এবং স্বহস্তে সাবধানে বিশেষ বিবেচনাপূর্বক যথাযোগ্য পাত্রে বন্টন করিয়া দেন। গিন্নি মুহূর্তকাল কর্তার কার্য দেখিয়া ভিতরে প্রবেশ করিয়া অনুচ্চস্বরে বলিলেন, ওগো, এখন এখন আম বাছা রাখো, বড় বিপদ। আম্র নির্বাচনে কর্তা এমনই তন্ময় হইয়াছিলেন যে স্ত্রীর কথা তাহার কর্ণগোচরই হইল না। গৃহিণী এবার একটু নিকটস্থ হইয়া বলিলেন, ওগো, শুনছ, এদিকে যে সর্বনাশ হয়ে গেল। কর্তার তখন চমক ভাঙিল। কেন, কি হয়েছে? বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। গৃহিণী পুনরুক্তি করিলেন, সর্বনাশ হয়েছে, ছোট বউকে পাওয়া যাচ্ছে না। কর্তার নিকটে সরিয়া আসিলেন, বলিলেন, বলো কি, কখন থেকে? গৃহিণী বলিলেন, সন্ধ্যার আগে তো বাড়িতেই ছিল, বাড়িময় খোঁজা হয়েছে, কোথাও সে নেই। সকলকেই জিজ্ঞাসা করা হয়েছে, সন্ধ্যার পর আর কেউ তাকে দেখেনি। কর্তা গুম হইয়া নিজ কেশ বিরল মস্তকে ধীরে ধীরে হস্ত সঞ্চালন করিতে করিতে 2 মুহূর্তকাল চিন্তা করিলেন। শেষে বলিলেন, গা ধুতে গিয়েছিল কি? একলা গা ধুতে গিয়ে যদি ডুবে টুবে থাকে, কার সঙ্গে গা ধুতে গিয়েছিল খবর নিয়েছ? গৃহিণী বলিলেন, না, তা তো নিইনি। কর্তা গম্ভীর স্বরে বলিলেন, একেই বলে স্ত্রী বুদ্ধি। যাও, সেইটা আগে ভালো করে জানো। আচ্ছা, সবাইকে জিজ্ঞাসা করে দেখি। বলিয়া গৃহিণী প্রস্থান করিতেছিলেন। কর্তা বলিলেন, আর শোনো, যদুকে কুমুদকে আমার কাছে ডেকে দিয়ে যাও। বলিয়া হরিনাথ বাবু বিছানায় বসিয়া উত্তেজিত চিত্তে গুড়গুড়ি টানিতে লাগিলেন। এই তলার অপর প্রান্তে মেজকর্তা ও ছোট কর্তার শয়নগৃহ। বড়গিন্নি মেজকর্তাকে খবর দিয়া ছোট দেবরের ঘরে প্রবেশ করিয়া দেখিলেন তিনি বিছানায় পড়িয়া এক মনে একখানি বহি পড়িতেছেন। বাংলা উপন্যাসের ইনি একজন অক্লান্ত পাঠক, স্থানীয় লাইব্রেরির সেক্রেটারি। চমকপ্রদ অথবা রোমহর্ষক কোনো উপন্যাসের বিজ্ঞাপন দেখিলেই ইনি তৎক্ষণাৎ লাইব্রেরির জন্য অর্ডার দিয়া থাকেন এবং ভিপি আসিলে প্রথমে স্বয়ং তাহার রসাস্বাদ গ্রহণ করিয়া তারপর লাইব্রেরিভুক্ত করেন। বড়গিন্নি ইহাকে সংবাদ দিয়া নিম্নে আসিয়া সকল বধূ সকল কন্যাকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু আজ কোনো দলের সঙ্গে ছোট বউ যে গা ধুইতে গিয়াছিল এমন সংবাদ পাওয়া গেল না। 3 কর্তা তখন একত্র হইয়া পরামর্শ করিতে লাগিলেন। বয়স্ক পুত্রেরাও আসিয়া যোগদান করিল। গৃহিণীরা নবীনরা বাহিরে বসিয়া শুনিতে লাগিলেন। বড় কর্তা বলিলেন, গা ধুইতে গিয়া খুব সম্ভব সে খিড়কির পুকুরে ডুবিয়া গিয়াছে। একা গিয়াছিল, তাহাতেই এই দুঃসংবাদ এতক্ষণ কেহ জানিতে পারে নাই। অথবা হয়তো বাগানে তাকে সাপে কামড়াইয়াছে, সেইখানেই সে মরিয়া পড়িয়া আছে। বাগানটা একবার ভালো করিয়া দেখা আবশ্যক। পুত্রগণের মধ্যে সাহসী ও বলিষ্ঠ 2 জন তখনই বাঁশের লাঠি ও হ্যারিকেন লণ্ঠন লইয়া বাগানে ছুটিল। বাগান পুকুরঘাটের চারিপাশ তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আসিল, কোথাও কোনো চিহ্ন নাই। ছোট কর্তা বলিলেন, তাহার সন্দেহ হয়তো কোনো দুর্বৃত্ত বদমায়েশ পাঁচিল টপকাইয়া বাগানে আসিয়া তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়াছে, কিন্তু এটা কেহই সম্ভব বলিয়া মনে করিলেন না। মেজকর্তা, কুমকুম যাহার পুত্রবধূ, বলিলেন, আমার বোধ হয় ভুলি কি খেদি কি মনোরমা পাড়ার কারু বাড়িতে সন্ধ্যার আগে সে বেড়াতে গিয়াছিল। কোনো অভাবনীয় কারণে আসতে পারেনি, কিংবা হয়তো পালিয়ে বাপের বাড়ি চলে গেছে।
অনেকেই বলিলেন, এতদিন পরে আবার পলাইয়া বাপের বাড়ি যাইবে ইহা সম্ভব কি? তবে ভুলি খেদি বা মনোরমাদের বাড়ি গিয়া থাকিতে পারে। কিন্তু সেখানে আটকাইয়া পড়ারই বা কি কারণ ঘটিতে পারে? যদি হঠাৎ অসুখ বিসুখ করিয়া থাকে, তবে তাহারা কি এতক্ষণ খবর দিত না? তিন কর্তা এবং বড় কীর্ণিতে মিলিয়া অনেকক্ষণ পরামর্শ হইল, কিন্তু এই রাত্রে আমাদের ছোট বউ তোমাদের বাড়িতে আছে কি এই সন্ধান লইতে প্রতিবেশীদের গৃহে লোক পাঠানো কাহারও মত হইল না। কারণ আর একটা অব্যক্ত আশঙ্কা সকলের মনে জাগিতেছিল। এখন এ সম্বন্ধে কোনরূপ গোলযোগ করা নিতান্ত নির্বুদ্ধিতার কার্য হইবে। তবে কুমকুমের পিত্রালয়ে গোপনে লোক পাঠাইতে আপত্তি নাই, এবং তাহা পাঠানোও হইল। ডিটেকটিভ উপন্যাস ভক্ত ছোট কর্তা বারংবার বলিতে লাগিলেন, নিশ্চয়ই ছোট বউ কোনো গুন্ডা বা ডাকাইতের হাতে পড়িয়াছে, পুলিশের সংবাদ দেওয়া আবশ্যক। কিন্তু তাহার মতে কেহই মত দিল না। রাত্রি 2টার সময় কুমকুমের পিত্রালয় হইতে লোক ফিরিয়া আসিয়া সংবাদ দিল, কুমকুম সেখানে যায় নাই। সে রাত্রে বাড়ির অনেকেই আপন শয্যায় গেল না, যে যেখানে পাইল পড়িয়া রহিল। বিষম দুশ্চিন্তা ও মানসিক উদ্বেগে রাত্রি শেষ হইল। শেষ রাত্রে বড় কর্তা মহাশয় ঘুমাইয়া পড়িয়াছিলেন। হঠাৎ তাহার নিদ্রাভঙ্গ হইল। ছোট ভাই কুমু তাহাকে ডাকিতেছেন। বর্দা, বর্দা উঠুন, ছোট বউয়ের সন্ধান পাওয়া গিয়েছে। বড় কর্তা ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, কোথা? ছোট কর্তা মুখখানা পেচকের মতো গম্ভীর করিয়া বলিলেন, আমার কথা তখন কেউ শুনলেন না। কে তাকে হত্যা করে গোয়াল বাড়ির ছাদের উপর লাশ তুলে রেখে গেছে। হ্যাঁ, লাশ তুলে রেখে চলে গেছে? খুন করেছে? কি সর্বনাশ! তুমি কি করে জানলে? ছোট কর্তা বলিলেন, এইমাত্র আমি গাঁটটি হাতে মুখ হাত ধোবার জন্য পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম। গোয়ালবাড়ির কাছে গিয়ে দেখি ছাদের আলসের উপরটায় একখানা শাড়ির আঁচল ভোরের হাওয়ায় ফুরফুর করে উঠছে। পার দেখেই আমি চিনতে পারলাম ও শাড়ি তো গত মাসে আমিই ওর জন্য কিনে এনেছিলাম। বড় কর্তা কাপড় পরিতে পরিতে পালঙ্ক হইতে নিম্নে অবতরণ করিয়া বলিলেন, ও, শুধু শাড়ি দেখেছ, তবে লাশের কথা বললে যে? ছোট কর্তা অত্যন্ত বিজ্ঞচিত ভাব ধারণ করিয়া কহিলেন, শুধু কাপড়খানা ছাদের উপর উঠবে কি করে দাদা? কাপড় যখন রয়েছে তখন লাশও নিশ্চয়ই ছাদের উপরই আছে। এইসবই তো ক্লু কি না? লাশটা আলসের জন্য দেখা যাচ্ছে না। চল চল, ছাদে উঠি তো আগে, তারপর দেখা যাক। ছোট কর্তা বলিলেন, না দাদা, অমর কাজটি করবেন না। এখন প্রথম কর্তব্য পুলিশে খবর দেওয়া। লাশ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় পুলিশ এসে দেখুক, এই হচ্ছে নিয়ম। তবে ঠিক সুরতাল হবে। ডিটেকটিভ এসে ক্রমে খুনের কিনারা করবে। ছাদে এখন আমাদের কারু উঠা উচিত নয়। বড় কর্তা বলিলেন, আরে না না, কি বলো তুমি? চলো চলো, ছাদে উঠে আগে আমরা দেখি গিয়ে। বলিয়া কর্তা শুধু পায়েই ছুটিলেন। বাড়ির অপর কেহ তখনও জাগে নাই, এমনকি ভৃত্যেরাও ঘুমাইতেছে। মেজ ভাইকে জাগাইয়া 3 জনে নামিলেন। উঠান পার হইয়া গোহাল বাড়ির নিকটবর্তী হইয়া সকলে দেখিলেন ছাদের আলিশার উপর একখানা শাড়ির প্রান্তভাগ বাতাসে উড়িতেছে বটে। কিছু দূরেই একখানা মই পড়িয়াছিল। মেজকর্তা সেখানা টানিয়া আনিয়া ছাদে লাগাইয়া তাহাতে উঠিয়া পড়িলেন। তিনি উপরে উঠিলে বড় কর্তা জিজ্ঞাসা করিলেন, কি দেখছ? মেজকর্তা বলিলেন, ছোট বৌমাই তো বোধ হচ্ছে। ছোট কর্তা জিজ্ঞাসা করিলেন, রক্তের চিহ্ন আছে? মেজকর্তা উত্তর করিলেন, কই, সেরকম তো কিছু দেখছি নে। ও, বুঝেছি, তাহলে অস্ত্রাঘাত করেনি, বিষ প্রয়োগে কিংবা গলা টিপে মেরেছে। বলিয়া তিনিও মই বাহিয়া ছাদে উঠিয়া পড়িলেন। পশ্চাৎ পশ্চাৎ বড় কর্তাও কষ্টে সৃষ্টে উঠিলেন। 3 জনে দাঁড়াইয়া লাশের পানে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। হঠাৎ বড় কর্তা বলিলেন, ওহে, নিঃশেষ পড়ছে যে। বলিয়া তিনি উচ্চস্বরে ডাকিলেন, ছোট বৌমা,
ও ছোট বৌমা। এই শব্দে লাশ পাশ ফিরিল, চক্ষু মেলিল এবং তিন শ্বশুরকে তথায় সমবেত দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিয়া মাথায় ঘুমটা টানিয়া দিল। বড় কর্তা বলিলেন, নারায়ণ নারায়ণ, শ্রীগুরু রক্ষা করেছেন। ওহ! বলিয়া দুই হস্তে মস্তক ধারণ করিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। বসিয়া ছাদের চারিদিকে ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন। দেখিলেন বহু সংখ্যক আমের আঁটি ও খোলা পড়িয়া রহিয়াছে, কতক বা শুষ্ক ও পুরাতন, কতকগুলি বা সদ্যভুক্ত। দেখিয়া তিনি এই গুপ্ত রহস্যের সূত্র পাইলেন। মেজকর্তা ক্রোধের স্বরে বলিলেন, বৌমা, তুমি এখানে এলে কি করে? বউ নীরব, বেশি করিয়া ঘোমটা টানিয়া দিল। বড় কর্তা তখন উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, সেসব কৈফত পরে হবে, এখন আমি সমস্তই বুঝতে পেরেছি। এখন তোমরা সব নামো দেখি, আমি নেমে যাচ্ছি। তারপর বৌমা, তুমি আস্তে আস্তে খুব সাবধানে নেমে এসো। কিছু ভয় নেই মা তোমার, কেউ তোমায় বকবে না, কিচ্ছু বলবে না। বাড়ির লোক এখনও কেউ ওঠেনি, এই বেলা নেমে এসো, কেউ দেখতে পাবে না। মেজকর্তা নামিলেন, তৎপশ্চাৎ বড় কর্তাও নামিয়া গেলেন। মই নামিতে বৌমা পাছে পড়িয়া যান, এই আশঙ্কায় মেজকর্তা একটু আড়ালে দাঁড়াইয়া অপেক্ষা করিতে যাইতেছিলেন। বড়কর্তা তাহার হাত ধরিয়া টানিয়া বলিলেন, এসো এসো, কিচ্ছু ভয় নেই, ওসব ওদের অভ্যেস আছে। ভাইদের লইয়া তিনি গৃহের ভিতর প্রবেশ করিলেন। বড় দাদার আচরণ ও কথাবার্তা উভয় ভ্রাতার নিকট প্রহেলিকার মতো বোধ হইতেছিল। তাহারা অবাক হইয়া প্রশ্নপূর্ণ দৃষ্টিতে জ্যেষ্ঠের পানে চাহিয়া রহিলেন। বড় কর্তা তখন বলিলেন, কাল বিকেলবেলা আমি যখন বাগানে যাচ্ছিলাম, দেখলাম মইখানা গোয়ালের পিছনে লাগানো রয়েছে। দেখে বললাম, মইখানা এখানে কে এনে রাখলে রে? কেশটাকে ডেকে সেখানা সরিয়ে ফেললাম। তখন কি জানি যে ছোট বৌমা সেই মই দিয়ে ছাদে উঠে বসে আছেন। এত বড় একটা রহস্য এত সহজে মীমাংসা হইয়া যায় দেখিয়া ছোট কর্তা ক্ষুণ্ণস্বরে জিজ্ঞাসা করিলে, মই দিয়ে ছোট বৌমা গোয়ালের ছাদেই বা উঠতে যাবেন কেন? বড় কর্তা বলিলেন, কেন, আমার পিন্ডি চটকাতে। আর কেন, আম খেতে উঠেছিল বোধ হয়। ছাদময় তো আমের খোলা আর আঁটি ছড়ানো রয়েছে দেখলাম। এতক্ষণে বেশ ফর্সা হইল। গৃহিণীরা জাগিলেন, বাড়ির সকলে জাগিল। সকলে ব্যাপার কি জানিবার জন্য ছোট বউকে ঘিরিয়া বসিল। বড় কর্তার আশ্বাস সত্ত্বেও বকুনি যে তাহাকে একেবারেই খাইতে হইল না এমন নহে। ক্রমে প্রকাশ পাইল, গত দিবস বিকালে মুখুজ্জেদের মনোরমা এবং কুমকুম দুজনে আম খাইবার জন্য গোহালের পশ্চাতে মই লাগাইয়া ছাদে উঠিয়াছিল। গোটা কতক আম খাইয়া মনোরমা নামিয়া যায়। কুমকুম বলে, এই আমটা খেয়ে নামছি। নামিমার সময় সে আর মই পায় নাই, লজ্জায় কাহাকেও ডাকিতেও পারে নাই। গাছের অনেকগুলা ডাল ঘনপল্লব ও প্রচুর ফলের ভারে অবনত হইয়া গোহালের ছাদ প্রায় স্পর্শ করিয়াছে। ডালপালা সরাইয়া ছাদের সে কোণটায় কেহ গিয়া বসিলে নিম্নের লোক তাহাকে দেখিতে পায় না। যতক্ষণ আলো ছিল ততক্ষণ কুমকুম সেই আম ঝোপের ভিতর লুকাইয়া বসিয়াছিল। বেশ অন্ধকার হইলে আবার ডালপালা সরাইয়া বাহির হইয়া খোলা ছাদে আসে। অনেক রাত্রি অবধি সেখানে চুপ করিয়া বসিয়া থাকিবার পর শেষে ঘুমাইয়া পড়িয়াছিল। জেরায় ইহাও প্রকাশ পাইল যে শুধু কুমকুম ও মনোরমা নহে, এ বাড়ির অন্যান্য মেয়ে ও বধূরাও মাঝে মাঝে এইরূপভাবে ছাদে উঠিয়া গোপনে আম্রভক্ষণ করিয়া থাকে। তবে এদিন যে কুমকুম ও মনোরমা আম খাইতে গিয়াছিল এ কথা তাহারা কেহই জানিত না। এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে কুমকুম কুমারীর গুপ্তকথা। আশা করি গল্পটি সকলের খুব ভালো লেগেছে। গল্পপাঠ কেমন লাগছে তা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং গল্পপাঠ ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, এই রকম আরও ক্লাসিক গল্প শুনতে অবশ্যই জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আজকের মতো আসি তাহলে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।